This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু গুলশান কলোনি খবরে নজর রাখি। গুলশান কলোনিকে ঘিরে একের পর এক বিস্ফোরক সব তথ্য উঠে আসছে, যা দেখে চক্ষু চড়ক সরকারি আধিকারিকদের। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলির ঘটনায় প্রথম এই গুলশান কলোনির নাম উঠে আসে। ধৃত যে গুলজার, সেই গুলজার এই গুলশান কলোনিরই বাসিন্দা ছিল। সুশান্ত ঘোষের বিরুদ্ধে গুলশান কলোনিতেই 2000 স্কোয়ার ফুটের গোডাউন দখল করে রাখার অভিযোগ তুলেছিল এই গুলজার। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এবং 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল ভবনের পিছনের দিকের একটা অংশ, এই অংশ নিয়েই মূল বিতর্ক। 152 বিঘা থেকে কমে জমির পরিমাণ এখন মাত্র 15 থেকে 16 বিঘা। বাকিটা দখল করে গজিয়ে উঠেছে একাধিক বেআইনি বহুতল, এমনকি জলাভূমির সংখ্যাও 18 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 2-এ। অনেকগুলো ছিল, এখানে যা ছিল সব বেশিরভাগ জলাশয় ছিল, ভরাট হয়ে গেছে ও আগেই। 2009 সময় সব হয়েছে, সব যারা যেরকমভাবে যারা কিনেছে তারা কাজ করিয়েছে, বিল্ডিং বাড়ি হয়েছে। এই এলাকা 10 বছর আগে কিছু ছিল না, এই কাঁচা রাস্তা ছিল। এই এলাকায় কি মানে এই এতগুলো বাড়ি তখন ছিল না, অতগুলো বাড়ি কিছু ছিল না। জমি যে জবরদখল হচ্ছে তা মানছেন খোদ এলাকার শাসক দলের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকে। গুলশান কলোনি একদিনে তৈরি হয়নি, গুলশান কলোনি গত 15 বছর ধরে তৈরি হচ্ছে। আমি এখানে মাত্র 2.5 বছর আছি। সুতরাং গুলশান কলোনির কী হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়াতে একটা অনেকের তো অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গাটার দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। হায়দার যদি কোনো পুকুর ভরাট করে থাকে, হায়দার যদি কোনো জলাজমি ভরাট করে থাকে, তার দায়ভার হায়দারকে নিতে হবে, কিন্তু তার তো অথেন্টিক কোনো প্রমাণ দিতে হবে। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কী আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। খোদ শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর তারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ, রাতের অন্ধকারে জলাজমি ভরাট হয়ে যাচ্ছে, কোথাও কোথাও জবরদখল হয়ে বহুতল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে শাসক দল যে কার্যত অসহায়, সেটা তারা কি স্বীকার করে নিচ্ছে? এই গোটা ঘটনাকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের বিরোধী দল বিজেপি। কি প্রতিক্রিয়া বিজেপির, শোনাবো আপনাদের। আজকে যে গুলশান কলোনির নাম উঠে এসছে, এরকম লাখো লাখো গুলশান কলোনি তৈরি হয়েছে। দুর্ভাগ্য এখনও সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যমের আলো পড়েনি। আলো পড়লে এই চেহারা যে বিভৎসতার নিয়ে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আসবে, সেটা অবর্ণনীয়। আসলে কি জানেন তো, এই জল, জমি আর রাজনীতি, এই তিনের মিশেলে শিরোনামে উঠে এসছে গুলশান কলোনি। এবার আপনাদের ছবি দেখাবো একটা। TV9 বাংলায় ড্রোন ক্যামেরায় গুলশান কলোনির জলা জমির ছবি। জমি দখল, জলাশয় দিনের পর দিন ভরাট করে গজিয়ে উঠেছে বেআইনি বহুতল। একের পর এক অভিযোগ, জমি জবরদখল করে রাতারাতি উঠে যাচ্ছে আকাশ ছোঁয়া অট্টালিকা। এলাকায় বহিরাগতদের দাপট, এমনকি আপনি শুনলে অবাক হবেন, ভোটারের তুলনায় বাসিন্দা বেশি। তার মানে যদি বাসিন্দা ধরুন 100 জন হয়, ভোট দেন মাত্র 2 জন। ভোটার তালিকায় 2 জনের নাম, অ্যাভারেজের কথা বললাম। এই কথা স্বীকার করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শাসক দলের নেতারাই। এমনকি তার প্রমাণ রয়েছে সরকারি নথিতে। সেই এলাকা ঘুরে দেখলো TV9 বাংলা। জল, জমি, রাজনীতি। গুলশান এলাকায় যে চর্চিত গুলশান কলোনি, সে এলাকায় এই তিনটের ফলেই কিন্তু হিংসা বাড়ছে ক্ষমতার অপব্যবহার। এই যে বিরাট জলাশয়, সেই জলাশয় আগে আরও বড় ছিল, আস্তে আস্তে ভরাট হতে হতে 4তলা 5তলা বাড়ি গজিয়েছে। এই যে ভেড়ি, সেই ভেড়ি কার এখানকার এলাকাবাসীরা জানেন না, তবে সেই ভেড়ি থেকে নিয়মিত মাছ তোলা হয়। পাশাপাশি সেই ভেড়ির একাধিক অংশ ভরাট করে চলছে দেদার নির্মাণ। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে
একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। কি চলে গুলশান কলোনিতে? এই গুলশান কলোনির জমি জটের প্রভাবেই কি গুলি চলার উপক্রম হলো কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর? একাধিক প্রশ্ন, তার উত্তর দেবে আমাদের ড্রোনে তোলা ছবি। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, গুলশান কলোনি, কলকাতা। আর এবার যে খবর জানাবো আপনাদের তা অত্যন্ত ভয়ের, আশঙ্কার। রিল বানাতে হাতে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে সোজা মাথায়। গতকাল নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় 8ম শ্রেণীর পড়ুয়ার গুলিবিদ্ধ দেহ। মালদার কালিয়াচকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সামিউল ইসলাম। পুলিশ সূত্রে খবর, বাড়ির ছাদে উঠে বন্ধুর সঙ্গে রিল বানাচ্ছিল সামিউল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। সুব্রতোষ, একটা প্রথম যে প্রশ্ন মনে আসছে যে ক্লাস 8-এর স্টুডেন্ট, তার কাছে সবার আগে এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? দ্বিতীয় প্রশ্ন, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস বানাতে যাওয়ার সাহস সে পায় কি করে, যখন তার বাড়িতে বড়রা থাকবে, তারা একটু শাসনে রাখবে, এটাই তো স্বাভাবিক। দেখো, তোমাকে বলি দীপ, যে এলাকার এটা ঘটনা, তার আশেপাশে এবং শ্রীরামপুর এবং তার আশেপাশে মোজামপুর, এই কালিয়াচক থানা এলাকার এই এলাকাগুলো বরাবরই সমাজ বিরোধীদের একেবারে আস্তানা। ফলে এখানে বহু আর্মস থাকা, মজুত করা, বহুবার পুলিশ গিয়ে সেই অস্ত্র উদ্ধার করা, এরকম ঘটনা নিয়মিত, এটা আকছার হয়ে থাকে। এখন এই বাড়িতে যে বলছে যে ক্লাস 8ম শ্রেণীর ছাত্র, যদিও তার যা বয়স তাতে দেখা যাচ্ছে সেই ক্লাসে পড়ার মতো সেই ছাত্র নয়, এবং সে নিয়মিতভাবেই বহুবার এর আগে রিল বানিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ। শুধু তাই নয়, অস্ত্র নিয়েও সে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ছবি করেছে। তো এই নিয়ে পুলিশ, যদিও সেই বাড়ির লোক বা পরিবার, তারা কিন্তু প্রথম দিকে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পুলিশ যখন তদন্ত করতে যায় গতকালকেই, তখন পুলিশের সঙ্গে তাদের একটা বচসাও হয়, কারণ পুলিশের কাছেও এটা বড় প্রশ্ন ছিল যে সে পিস্তল কি করে পেল, এবং সেই যা পিস্তল আমাদের পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, সেটা যদি 9mm পিস্তল হয়, ইম্প্রোভাইজড 9mm পিস্তল, মানে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও এমন কিছু জিনিসপত্র তারা পেয়েছে যেগুলো দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। বুঝতে পেরেছি সুব্রতোষ, অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে এটা খুব স্পষ্ট যে ওই এলাকাতে নির্বিচারে আগ্নেয়াস্ত্র থাকতো বাড়িতে বাড়িতে, যেমনটা আমাদের সহকর্মী জানাচ্ছিল। আকছার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। অনেক ধন্যবাদ তোমাকে সুব্রতোষ। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। এর আগে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না স্যার, কিচ্ছু না স্যার, ভালো ছিল। ওরা একটা আলিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। এইগুলো ব্যাপারে আমরা অবাক হয়ে যাচ্ছি। এগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কি রকম, কোথায় থেকে কি এলো, কোথায় থেকে এলো, সেটা আমরা বলতে পারি। নজর রাখবো পরে খবরে। ট্যাব জালিয়াতির এপি সেন্টার চোপড়া থেকে গ্রেপ্তার আরও 3 জন। রানাঘাট ও হুগলি পুলিশ চোপড়া থানার সঙ্গে পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল থেকেই চোপড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সোনাপুর, দাসপাড়া, ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম জাহাঙ্গীর আলম, ফারুক আলম এবং গুলজার আলী। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতি, সেই ট্যাব দুর্নীতি তদন্তে নেমে আরও 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। চোপড়া থেকে গ্রেপ্তার করা হলো আরও 3 জনকে। রানাঘাট এবং হুগলির পুলিশ চোপড়া থানার সঙ্গে যৌথ উদ্যোগে গতকাল থেকেই চোপড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল, তখনই এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও কাজ হয়নি। ঝুমি নদীর পাড় থেকে পেলোডার দিয়ে বালি কেটে দিনের আলোয় অবাধে চলছে পাচার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সিংহপুরের ঘটনা। শাসক দলের মদতেই এই কাজ চলছে, অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে বিজেপির। গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফেরেনি হুঁশ। পুলিশের নাকের ডগায় এখনো রমরমিয়ে চলছে বেআইনিভাবে নদী থেকে বালি পাথর তোলা। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ডুয়ার্সের ছবি। বানারহাট ব্লকের নোনাই, রাঙ্গাতি, আংরাভাষা, কালুয়া নদী থেকে অবাধে চলছে বালি পাচার।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও অবাধে চলছে পাথরের বিক্রি। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাথর বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বেশ কয়েকটি পাথরের খাদান বন্ধ করে দিল প্রশাসন। বীরভূমের নলহাটি থেকে বাজেয়াপ্ত প্রচুর পাথর। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ নলহাটির বিভিন্ন জায়গায় অভিযান চালান রামপুরহাটের মহকুমা শাসক। তখনই এলাকা থেকে একের পর এক অবৈধভাবে গজিয়ে ওঠা পাথরের খাদানে অভিযান চালানো হয়। খাদানে মজুদ থাকা পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো বাজেয়াপ্ত করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।